আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। চীন সরকার ও চীনা কোম্পানিগুলোর কাছ থেকে 2.1 বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ, ঋণ এবং অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। শুক্রবার এই প্রতিশ্রুতির বিষয়টি জানান ঢাকার চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশের কর্মকর্তারা। এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান 9 চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয়েছে দুই দেশের মধ্যে এবং আলোচনা হয়েছে তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়েও। বিস্তারিত জানাচ্ছেন এআর বাদল। বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে চীনকে শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। পরে বেজিংয়ের দ্য প্রেসিডেন্সিয়ালে চীনা ব্যবসায়ীদের সঙ্গে একটি বিনিয়োগ সংলাপে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়েছে। চায়নার সাথে আমাদের যে সমস্ত ইস্যুগুলো আছে, যেগুলো বিষয়ে আমরা চায়নার সত্যিকার অর্থে সাপোর্ট চাচ্ছি, সেই বিষয়গুলো উনি বলেছেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, যে প্রত্যেকটা বিষয়েই চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন। উনি বলেছেন যে প্রফেসর ইউনূসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন। প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। তিস্তার বিষয়টাও এসছে। বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। পাশাপাশি 5 বিষয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা হয়। এগুলো হলো বিনিয়োগ আলোচনা শুরু করা, চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, মংলা বন্দরের আধুনিকরণ ও সম্প্রসারণ, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান। এছাড়া নদী ও পানি বিষয়ে 50 বছরের মহাপরিকল্পনার বিষয়ে চীনের কাছে জানতে চেয়েছে বাংলাদেশ। এআর বাদল, আরটিভি, ঢাকা। নির্বাচন নিয়ে পেন্ডুলামের মতো দোলাচল না রেখে জাতিকে আশ্বস্ত করতে নির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঈদ উপহার প্রদানের সময় এই দাবি জানান তিনি। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। খান আলামিনের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে রিকশা, ভ্যান, অটো চালকদের ভূমিকা ছিল অনন্য। এসব খেটে খাওয়া মানুষের ঈদকে রঙিন করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেয়া হলো উপহার। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসব উপহার তাদের হাতে তুলে দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে কিছু সহায়তার জন্য এসব নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ধোঁয়াশা তৈরি করেছে মন্তব্য করে রিজভী বলেন, তাদের কথায় শেখ হাসিনার সুর পাওয়া যাচ্ছে। বিগত 3টি নির্বাচন সুষ্ঠু হয়নি বলেই 5 আগস্টের প্রেক্ষাপট তৈরি হয় বলে জানান তিনি। অবৈধভাবে যে ক্ষমতা দখল করেছিল, একটা ভোট রিগিং করে যে মেয়র পদটিকে দখল করা হয়েছিল, সেটার বিরুদ্ধে যে একটা আইনি ভিত্তি প্রতিষ্ঠা করলাম, সেটার কিন্তু একটা সেই বিষয়ে কিন্তু কোনো অ্যাপ্রিসিয়েশন কিন্তু ওই মহলটি দেখাচ্ছে না। আমি কিন্তু হারি নাই, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। অতএব সেটা কাগজে কলমে প্রতিষ্ঠা পাক, সেটাই আমাদের লক্ষ্য ছিল। অনুষ্ঠানে ইশরাক হোসেন বলেন, ঢাকা দক্ষিণ সিটির 2020 সালের নির্বাচন নিয়ে আদালতের রায়ে প্রমাণ হয়েছে আওয়ামী আমলে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। আমরা ডিসেম্বর শুনে আবার কখনো শুনছি যে মার্চ, আবার এসে চলে যাচ্ছে জুন। এই ধরনের যে একটা পেন্ডুলামের মতো বক্তব্য দুলছে অন্তর্বর্তীকালীন সরকারের, এই দোলাইমান অবস্থা থেকে জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা দরকার। আওয়ামী লীগের মতো আর কেউ যেন জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান বিএনপির। খান আলামিন, আরটিভি, ঢাকা। ভোগান্তি ছাড়াই রাজধানী ছাড়ছেন ঈদে ঘরমুখো মানুষ। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সময় মতো ছাড়ছে সব ট্রেন। বাস এবং লঞ্চ টার্মিনালগুলোতেও ছিল না ভোগান্তি। স্বস্তিতে ঈদ যাত্রা করতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা। দীপ্তচন্দ্র পাল জানাচ্ছেন বিস্তারিত।
নির্ধারিত সময়ের পরেও যাত্রীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, মিলত না ট্রেন। কিন্তু সময় বদলেছে, এখন যাত্রী নয় ট্রেনই অপেক্ষা করছে যাত্রীদের জন্য। নির্ধারিত সময়ে প্ল্যাটফর্মে আসছে ট্রেন। শিডিউলের এমন সুব্যবস্থাপনায় উচ্ছ্বসিত যাত্রীরা। নানুর বাড়ি যাব আর দাদুর বাড়ি। আমরা গেট দিয়ে আসতেছিলাম, অনেক সিকিউরিটি ছিল, ভালো করে আমরা আসতে পেরেছি, স্বাচ্ছন্দ্য বোধ করছে। কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার সাদাত হোসেন জানান, যাত্রীদের ভোগান্তি কমাতে প্রস্তুতি রয়েছে। টিকিট কালোবাজারি রোধেও আছে তৎপরতা। প্রবেশ পথে 3 স্তরে চেকিং করতেছি, যাতে টিকিট যার ভ্রমণতার এটা নিশ্চিত করা যায়। সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা আছে এবং ট্রেনেও নিরাপত্তার ব্যবস্থা আছে। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা গেছে ঈদে ঘরমুখো মানুষের ভিড়। ভোগান্তি ছাড়াই স্বস্তিতে ঢাকা ছাড়ছে যাত্রীরা। একটা সিট তো ফাঁকা থাকতেছে, কিন্তু বাস বিলাপ যাচ্ছে। যানজট বা টিকিটের যে কালোবাজারি অনেকটাই কমে আসছে। খুবই ভালো অবস্থা, কোনো জ্যামট্যাম কোনো কিছুই নাই। ঈদে জৌলস ফিরে পেয়েছে সদরঘাট লঞ্চ টার্মিনালও। স্বস্তির মধ্যেই বাড়ি যাচ্ছেন দক্ষিণাঞ্চলবাসী। রিল্যাক্সে যাওয়ার লাগে, ভালোভাবে যাওয়ার লাগে লঞ্চে আসছি। ফ্যামিলি সহকারে ঈদ করার জন্য বাড়িতে যাইতেছি। এদিকে বিকেলে সদরঘাট পরিদর্শনে আসেন নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাত হোসেন। ঈদ যাত্রায় লঞ্চে অতিরিক্ত যাত্রী এবং অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। যে নির্ধারিত ভাড়া আছে যেটা, তার উপরে নিতে পারবে না। সব দিক থেকে আমি মনে করি আমি স্যাটিসফাইড। এর চাইতে বেটার হতো বাংলাদেশে করা খুব ডিফিকাল্ট, চেষ্টা করবো যাতে এর চাইতে বেটার হয়। স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিনরাত কাজ করছে। তাদের সহায়তা করছে সেনাবাহিনীর সদস্যরা। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। ঈদকে সামনে রেখে সন্ধ্যার পর থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস এবং মোটরসাইকেলে নারীর টানে বাড়ি ফিরছেন মানুষ। মহাসড়কের গোড়াই, মির্জাপুর, টাঙ্গাইল বাইপাস, এলেঙ্গা এবং যমুনা সেতুর পূর্ব পারে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। রাতে সড়কের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে সাভারের আশুলিয়ায় কারখানা ছুটির পর বাড়তে শুরু করেছে যানজট। জিরানী বাজার, নবীনগর, ইপিজেড এবং চন্দ্রা বাইপাসে যানজটে বাড়ছে ঘরমুখো মানুষের ভোগান্তি। দর্শক, নবীনগর চন্দ্রা মহাসড়কের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। সাভার আশুলিয়ার বেশিরভাগ পোশাক এবং শিল্প কারখানা যেগুলো আছে সেগুলো ছুটি হয়েছে। এই মুহূর্তে সড়কে যানজটের কি পরিস্থিতি, সার্বিক অবস্থা একটু জানাবেন আমাদের। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি রবীন্দ্র মহাসড়কের বাইপাইল বাস স্ট্যান্ডে আমি রয়েছি। বাইপাইল বাস স্ট্যান্ডে কিন্তু ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের চন্দ্রা চিমুর এলাকা থেকে কিন্তু যানজটের সৃষ্টিটা শুরু হয়েছে। এই এলাকায় কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় 9 কিলোমিটার দূরে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। আর এই যানজটের দীর্ঘ বহর কিন্তু বাড়তেই শুরু করেছে, আস্তে আস্তে দীর্ঘ থেকে দীর্ঘতম হচ্ছে। যানজটের যে ভোগান্তি যেটা বলে সেটা সন্ধ্যার পর থেকে শুরু হয়েছে নবীনগর চন্দ্রা মহাসড়কে। সন্ধ্যার পর থেকে উচ্চতর ভিড় আমরা লক্ষ্য করেছি। যাত্রীরা কিন্তু এই মহাসড়কে অবস্থান নিয়েছে এবং তারা বাসের জন্য অপেক্ষা করছে এবং ঢাকা চন্দ্রা মহাসড়কে কিন্তু ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে যাত্রী ভোগান্তি কিন্তু চরম আকার ধারণ করেছে এই মুহূর্তে। জিরানী বাজার থেকে কবিরপুর সহ অত্র এলাকায় কিন্তু ধরনের ঠাই নেই। উত্তরবঙ্গগামী নেমে কিন্তু যানজট রয়েছে। শুধু উত্তরবঙ্গগামী যাত্রীরা কিন্তু হয়রানির শিকার হচ্ছে। এদিকে ঢাকাগামী লেন রয়েছে। এছাড়া নবীনগর চন্দ্রা মহাসড়কে কিন্তু বাইপাইল এলাকায়, নবীনগর সহ ইপিজেড এলাকায় কিন্তু যানজট। ঢাকা রিচা মহাসড়ক কিন্তু যানজট মুক্ত রয়েছে এবং ফারুককে ধন্যবাদ। আমরা যেমনটি দেখছিলাম নবীনগর চন্দ্রা সড়কে বেশ গাড়ি চাপ রয়েছে, সময় গড়ার সাথে সাথে হয়তো বা আরো বৃদ্ধি পেতে পারে, তেমনটাই ফারুক আমাদের জানাচ্ছিলেন। পরের খবরে যাব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ শুক্রবার জুমার নামাজের পর বিশেষ ইবাদত করতেন। তার উম্মতরা এরই ধারাবাহিকতায় এই দিনে বাদ জুমা নফল নামাজ আদায় এবং বিশেষ মোনাজাত করে থাকেন। প্রতি বছরের মতো এবারও জুমাতুল বিদা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মুকাররম সহ মসজিদে মসজিদে বিশেষ দোয়া এবং মোনাজাতের আয়োজন করা হয়।
ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র জুমার নামাজ আদায় করে আল্লাহর দরবারে ক্ষমা এবং বিশ্ব উম্মার জন্য রহমত কামনা করেন। পাশাপাশি ফিলিস্তিনের মুসলিমদের বর্বর হত্যাকাণ্ড থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের অপরাধসমূহ মাফ করেন। সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করেছি নিষ্পাপ হয়ে দুনিয়া থেকে যেতে পারি এবং এই বাংলাদেশের আমাদের এই দেশটা যেন সুখে এবং শান্তিময় একটা স্থান হয়, বসবাসের জায়গা। আল্লাহ তাআলা পুরো মুসলিমদেরকে যেন একত্রিত করেন, সামান্য ভেদাভেদ বা ইখতিলাফের জন্য আমরা যেন আলাদা না হয়ে যাই। ইসরায়েলি বাহিনীর কবল দেখে যাতে ফিলিস্তিনিকে রক্ষা করে সেই দোয়া করছে আল্লাহর কাছে। আগামী দিনে সুশৃঙ্খলভাবে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে যেন আমরা বসবাস করতে পারি, এইটি আল্লাহর কাছে একমাত্র চাওয়া ছিল। জনপ্রিয় টেলিভিশন চ্যানেল RTVর বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা GPH ইস্পাত আলোকিত কোরআন 2025-এর চ্যাম্পিয়ন হয়েছেন হবিগঞ্জের হাফেজ মাহদি হাসান তামিম। তার হাতে ক্রেস্ট এবং পুরস্কার তুলে দেন ধর্ম উপদেষ্টা অধ্যাপক ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি বলেন, শুধু তেলাওয়াত করলেই কোরআনের হক আদায় হবে না, কোরআনের মর্মবাণী অনুধাবন করে আদেশ এবং নিষেধ মেনে চলতে হবে। নাজিফ ফরাইসির রিপোর্ট। মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন। পবিত্র কোরআনের সুমধুর তেলাওয়াত মানুষের মনে আল্লাহর প্রতি ঈমান বাড়িয়ে দেয়। প্রতি বছরের মতো মাসব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা GPH ইস্পাত আলোকিত কোরআন 2025 আয়োজন করে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল RTV। সহস্রাধিক হাফেজ থেকে প্রথমে সেরা 32 জনকে বাছাই করা হয়। সেখান থেকে চুলচেরা বিশ্লেষণ করে সেরা 5 জনকে নিয়ে আয়োজন করা হয় গ্র্যান্ড ফিনালে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন হবিগঞ্জের হাফেজ মাহদি হাসান তামিম। তার হাতে ক্রেস্ট ও 3 লাখ টাকা পুরস্কার তুলে দেন ধর্ম উপদেষ্টা। ফার্স্ট রানার আপ হন শরীয়তপুরের হাফেজ আসাদুল্লাহ আবির। তাকে দেয়া হয় ক্রেস্ট ও 2 লাখ টাকা পুরস্কার। তৃতীয় স্থান অর্জন করেন কুমিল্লার হাফেজ আবু বকর সিদ্দিক। ধর্ম উপদেষ্টা মহোদয়, আয়োজকরা জানান, কোরআনের হাফেজদের প্রতিভাকে বিকশিত করার সুযোগ করে দিতেই এই আয়োজন। হাফেজগণ দুনিয়াতে সম্মানিত, আখিরাতেও সম্মানিত। জান্নাতের এই মেহমানদেরকে প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কৃত করার এই আয়োজন করতে পেরে আমরা সত্যি গর্বিত। এই মহৎ আয়োজনের সাথে যুক্ত হতে পেরে RFL পাইপ অ্যান্ড ফিটিংস পরিবার অত্যন্ত গর্বিত। এখানে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছেন যারা আজকের এই পর্যায়ে উপনীত হয়েছেন, যোগ্য এবং উপযুক্ত একটি প্রোগ্রাম হিসেবে এটাকে উপস্থাপন করেছেন। কোরআনের চর্চা অব্যাহত রাখার মাধ্যমে আলোকিত সমাজ গড়ে তোলার আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। কোরআনের আলোকে সমাজ যদি আলোকিত করতে পারি, নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে, জুলুম বন্ধ হবে, অবিচার বন্ধ হবে, সামাজিক অব্যবস্থাপনা ধার আমরা বন্ধ করে দিতে পারবো। আমরা আশা করি এই কোরআনের আলোকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সাজাতে পারবো। সমাজ থেকে অন্যায় অবিচার দূর করতে পবিত্র কোরআনের বিধান মেনে চলার আহ্বান জানান ধর্ম উপদেষ্টা অধ্যাপক ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বিজ্ঞ বিচারক মণ্ডলী, নাজিফ ফরাইজি, RTV, ঢাকা। স্মরণকালের শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে এখন পর্যন্ত 144 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত 1000 খানেক। শুক্রবার দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড এবং লাওসে। ভূমিকম্পে থাইল্যান্ডে নিখোঁজ রয়েছেন প্রায় 90 জন। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনায়, দুর্যোগ মোকাবেলায় মিয়ানমার এবং থাইল্যান্ডে জারি করা হয়েছে জরুরি অবস্থা। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। শুক্রবার বেলা 12:50 হঠাৎ করেই তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে বহুতল ভবন, সেতুসহ বিভিন্ন অবকাঠামো। মিয়ানমারের 6টি অঞ্চল মুহূর্তেই পরিণত হয় মৃত্যুপুরীতে। রিক্টার স্কেল 7.7 মাত্রার ভূমিকম্পে এমন ভয়াবহতা আগে কখনো দেখেনি দেশটি।
চলমান রাজনৈতিক অস্থিরতায় মিয়ানমারের প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য সামনে আসতে দিচ্ছে না জান্তা সরকার। তবে বিবিসির এক প্রতিবেদন জানায় এখন পর্যন্ত দেশটিতে নিহত হয়েছে কমপক্ষে ১৪৪ জন। অন্যদিকে মিয়ানমারে প্রাণহানির সংখ্যা ১,০০০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা USGS। ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে ঐতিহাসিক আভা সেতু ও ইউনেস্কো হেরিটেজ মান্দালয় প্রাসাদ। ভূমিকম্পে ভয়াবহ ধাক্কা লেগেছে পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডেও। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেশটির রাজধানী ব্যাংককের ৩০ তলা একটি ভবন ভেঙে পড়তে দেখা গেছে। ভবনটির ধ্বংসস্তূপে আটকে পড়েছে অন্তত ৯০ শ্রমিক। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে ৩ মরদেহ। ফাটল ধরেছে ব্যাংককের বেশ কয়েকটি সড়ক ও ভবনে। দুর্যোগ প্রতিরোধে মিয়ানমারের ৬ অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে জান্তা সরকার। একই সঙ্গে জরুরি অবস্থা জারি করা হয়েছে থাইল্যান্ডের ব্যাংককে। দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক সাহায্য চেয়েছে দেশ দুটি। এদিকে ভূমিকম্পের ঘটনায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা নিরাপদে আছে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মনোয়ার হোসেন। সামদানি প্রত্যয়, RTV। শরীয়তপুরের ডামুড্ডায় প্রকাশ্যে মোহাম্মদ জুয়েল সর্দার এবং ফয়সাল সর্দার নামের 2 কাপড় ব্যবসায়ীকে অপহরণের সময় 3 পুলিশ কনস্টেবল সহ 4 জনকে আটক করেছে পুলিশ। উপজেলার দারুল আমান বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় অভিযুক্তরা 20 লাখ টাকা চাঁদা দাবি করেন। স্থানীয়দের সহযোগিতায় অপহরণকারীদের ধাওয়া করে ডামুড্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ। হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন তামিম ইকবাল। শারীরিক অবস্থা আগের থেকে উন্নতির দিকে, মেনে চলতে হবে ডাক্তারের দেয়া বিধিনিষেধ। এসব তথ্য জানিয়েছেন এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা। সাভার থেকে ঢাকায় আনার পর থেকে শারীরিক অবস্থার উন্নতি হয় তামিম ইকবালের। তারই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে হাসপাতাল ছেড়ে বাসায় ফেরেন তামিম ইকবাল। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। গেল কয়েকদিনের শঙ্কা আর উৎকণ্ঠার অবসান ঘটেছে। বৃহস্পতিবার থেকেই মিলছিল সুখবর। শুক্রবার এসে দারুণ সংবাদ দিলেন এভারকেয়ার হাসপাতালের ডাক্তাররা। হার্টে রিং পরানোর পর ধীরে ধীরে অবস্থার উন্নতি হতে থাকে। চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি ঘটতে থাকলে দ্রুতই তাকে বাসায় পাঠানো হবে। শুক্রবার সে ঘোষণা দিলেন ডাক্তাররা। প্রথমে উনি কেপিজেড হাসপাতালে ভর্তি ছিলেন, পরবর্তী এভারকেয়ার হাসপাতালে আসেন। আমরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আজ মেডিকেল বোর্ড ডিসিশন নিলাম ওনাকে বাড়ি ডিসচার্জ দেওয়ার জন্য, বাড়ি পাঠানোর জন্য, উইথ সাম মেডিকেশন, লাইফস্টাইল মেডিকেশন, মেডিসিন অ্যান্ড কিছু রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম দিয়ে। এদিকে তামিমকে নিয়ে ডাক্তারের প্রথম দিনে করা অনাকাঙ্ক্ষিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। বিষয়টি ভুলক্রমে হয়েছে বলেও জানান তিনি। তামিমের শারীরিক অবস্থা বর্ণনা করতে যেয়ে হৃদরোগের ঝুঁকি হিসাবে স্মোকিং প্রশ্নটা আসছে এবং এখানে তামিমের নামটা ভুলবশত অ্যাটাচ করার জন্য আমি দুঃখিত। রিস্ক ফ্যাক্টর হিসাবে, মানে হার্টের রিস্ক ফ্যাক্টর হিসাবে এই প্রশ্নটা করছিলাম। তামিমের নামটা এখানে এসে যাওয়ার জন্য আমরা দুঃখিত। উন্নত চিকিৎসার জন্য দ্রুতই তামিম ইকবালকে থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর নেওয়া হবে বলে জানা গেছে। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।